আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো? তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আজকের আমাদের বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটা তোমরা শেয়ার ইস্যু নামে জানো। পূর্বের ক্লাসগুলো তোমাদের আলোচনা করেছিলাম শেয়ার কি। শেয়ার কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। তাহলে কি জানলাম? শেয়ার সম্পর্কে কি জানলাম? কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার। বাংলাদেশে যে দুটো কোম্পানি আছে, মানে কি দুই ধরনের কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে কোন কোম্পানি বাজারে শেয়ার ইস্যু করে? পাবলিক লিমিটেড কোম্পানি। এবং আরো জেনেছিলাম শেয়ার মূলধনের বিভিন্ন পর্যায়ে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন ও আদায়কৃত মূলধন। অনুমোদিত মূলধন ছিল যে পরিমাণ মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধিত হয় তাকে বলা হয় অনুমোদিত মূলধন। ইস্যুকৃত যে পরিমাণ শেয়ারগুলো তারা বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ইস্যু করে তাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। আর বিলিকৃত আদায়কৃত মূলধন, যে মূলধনগুলো জনগণের কাছে শেয়ার বিক্রি করে টাকা আদায় করে তাকে বলা হয় মানে কি বিলিকৃত আদায়কৃত মূলধন। এগুলো তো তোমাদের পূর্বের ক্লাসগুলি বারবার আলোচনা করা হয়েছে। এবার বলা হয়েছিল শেয়ার মানে কি ইস্যুর তিন ধরনের, মানে তিন ভাবে বাজারে শেয়ার বিলি করা যায়। একটি ছিল সমহারে, আরেকটা ছিল অধিহারে বা প্রিমিয়ামে, আরেকটা ছিল অবহারে, বাট্টায় বা উনাহারে। তোমাদের মনে আছে যে সমহারে কি? 10 টাকার শেয়ার 10 টাকা করেই যদি বাজারে বিক্রি করা হয় তাকে বলে সমহার। বা 100 টাকার শেয়ার যদি 100 টাকা করেই বাজারে ইস্যু করে তাকে বলা হয় সমহারে শেয়ার ইস্যু বা সমমূল্যে শেয়ার ইস্যু। এই সমমূল্যে শেয়ার ইস্যুটা নিয়ে আজকে আলোচনা করবো, আমরা একটু অঙ্ক করাবো। এরপরে কি ছিল? অধিহারে বা প্রিমিয়ামে শেয়ার ইস্যু। অধিহার বা প্রিমিয়াম বলতে কি বোঝায়? শেয়ারের যে প্রকৃত মূল্য আছে তার চেয়ে যদি বেশি মূল্যে শেয়ার বিক্রি করা হয় তাকে বলে অধিহার বা প্রিমিয়াম। 10 টাকার শেয়ার যদি 12 টাকা করে বিক্রি করে, কয় টাকা বেশি? 2 টাকা। তাহলে এই 2 টাকা কি? অধিহার বা প্রিমিয়াম। আরেকটা আছে কি? অবহারে শেয়ার ইস্যু। 10 টাকার শেয়ার যদি 9 টাকা করে বিক্রি করে তাকে কি বলা হয়? 1 টাকা কম। এই 1 টাকা কমই কিন্তু অবহার। তাহলে শেয়ারের যে প্রকৃত মূল্য আছে তার চেয়ে যদি কম মূল্যে শেয়ার বিক্রি করা হয় তাকে বলা হয় শেয়ার অবহার, বাট্টা বা উনাহার। পর্যায়ক্রমে আমরা এই অধিহার অবহার অঙ্কগুলো করাবো। এখন আমাদের আরো কিছু আলোচ্য বিষয় ছিল গত ক্লাসে। প্রথম করতে হবে জাবেদা। যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায় সেখানে জাবেদাগুলো তোমাকে দেখানো হয়েছিল যে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। একটু দেখাচ্ছি সেই জাবেদাগুলো। গত ক্লাসে সমহারে জাবেদাগুলো, যখন শেয়ার আবেদনের অর্থ কোম্পানির ব্যাংক হিসেবে জমা হয় তখন কি জাবেদা ছিল? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন বলতে পারো যে যখন শেয়ার আবেদন জনগণ আবেদন করে তাহলে কোম্পানির ব্যাংক হিসেবে টাকাটা জমা দেয়। তাই কোথায় জমা দিচ্ছে? ব্যাংকে। ব্যাংক পেয়েছে, এই জন্য ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এরপর কি বলা ছিল? শেয়ার আবেদনের টাকা যখন মূলধন হিসেবে স্থানান্তর হবে, কারণ কোম্পানি যদি ব্যাংকেই টাকাটা রেখে দেয় তাহলে কোম্পানির তো কোনো লাভ নেই। কোম্পানি এই টাকাটা কির জন্য সংগ্রহ করছে? মূলধনের জন্য। তখন কি যাবে দামে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন বাজারে যে যখন জনগণ শেয়ার আবেদন করে, যে পরিমাণ আবেদন করে তার চেয়ে অনেক সময় বেশি আবেদন হতে পারে। মানে কোম্পানি দেখা গেল 5000 শেয়ার ইস্যু করছে, তারা সিদ্ধান্ত নিল বাজারে 5000 শেয়ার ইস্যু করবে। জনগণ আবেদন করছে 6000 শেয়ারে, কয় হাজার বাড়তি করলো?
তাহলে ৬,০০০ থেকে ৫,০০০ বাদ গেলে থাকে ১,০০০। এই ১,০০০ শেয়ার কি করলো, সে ফেরত দিল। তাহলে ফেরত দিলে কি যাবে হবে যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর কি বলছিলাম গত ক্লাসে, যে এখানে তোমাদের খতিয়ান চাইতে পারে। খতিয়ান সংশ্লিষ্ট বলতে পারে সংশ্লিষ্ট জাবেদার সাথে যেগুলো আছে সেগুলো হিসাবগুলোর খতিয়ান করো। সংশ্লিষ্ট জাবেদার সাথে হিসাবগুলো খতিয়ান করো। তাহলে খতিয়ান হবে ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব আর শেয়ার মূলধন হিসাব। গত ক্লাসে আমি তোমাদের এই খতিয়ানগুলো দেখিয়ে দিয়েছিলাম। এর উপরে আজকে অঙ্ক আলোচনা করব। আরেকটা ছিল আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর পার্টটা কি ছিল, সম্পদসমূহ বা পরিসম্পদ যদি স্থায়ী সম্পদ থাকে, যদি স্থায়ী সম্পদ থাকে, স্থায়ী সম্পদ হইল যে ভূমি, তারপর হলো কলকবজা, এরপর চলতি সম্পদ ব্যাংক জমা, তারপর অসমন্বয়কৃত ব্যয়, প্রাথমিক খরচ, অবলোককের কমিশন, শেয়ার অবহার। এখন সম্পদ সময়ের মধ্যে কি কি আছে, স্থায়ী সম্পদ, ভূমি, কলকবজা। চলতি সম্পদ কি আছে, ব্যাংকে জমা। এরপর অসমন্বয়কৃত ব্যয় কি কি আছে, প্রাথমিক খরচ, অবলোককের কমিশন, শেয়ার অবহার। এটা হলো সম্পত্তি পাশে। এবং গত ক্লাসে বলছিলাম এই প্রাথমিক খরচ, অবলোককের কমিশন, শেয়ার অবহার সম্পর্কে আজকে জানানো হবে তোমাদের। শেয়ার অবহার তোমরা তো আগেই জানো। তারপর দায় ও শেয়ার হোল্ডার ইকুইটি কি আছে, শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন, প্রতি শেয়ার ড্যাশ ড্যাশ টাকা করে ড্যাশ ড্যাশ শেয়ার, ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন, প্রতি শেয়ার ড্যাশ ড্যাশ টাকা করে ড্যাশ ড্যাশ শেয়ার, আর সঞ্চিতি উদ্ধৃত শেয়ার অধিহার। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা প্রশ্ন আসছে, শেয়ার আবেদন ক্রেডিট কেন স্যার? মানে আমানুল ইসলাম মানে কি আমান এই প্রশ্নটা করেছে। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। আমরা যখন শেয়ার আবেদনের টাকা পাইলাম, কিসের টাকা পাইলাম? টাকাটা জমা দিছি কোথায়? ব্যাংকে। কে পাইলো? ব্যাংক। তাই ব্যাংকের টাকাটা প্রথম সংগ্রহ করছি। কিসের টাকা? শেয়ার আবেদন। পরবর্তীতে শেয়ার আবেদন এই জন্য আমাদের ক্রেডিট হবে, কারণ আমরা কোন উদ্দেশ্যে টাকাটা সংগ্রহ করছি? শেয়ার আবেদনের টাকা। পরবর্তীতে শেয়ার আবেদনের টাকা আমরা কোথায় নিয়ে যাচ্ছি? মূলধনে। তখন কিন্তু আবেদন আবার কি হচ্ছে? ডেবিট হচ্ছে। পরবর্তীতে যখন আমরা আবেদন হিসাব করি, আবেদন হিসাবে কোনো ব্যালেন্স কিন্তু আর থাকে না। খতিয়ান যখন করব আবেদনের টাকা গ্রহণ করার জন্য আমরা প্রথম লিখতেছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। পরবর্তীতে আবার যখন আবেদনের টাকা আমরা কি করতেছি, মানে কি আমরা মূলধন হিসাবে ঘাটাচ্ছি, তখন যাবে হইল শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের শুরুতেই বলা ছিল আজকে তিনটি আলোচ্য বিষয় প্রথম শুরুতে হবে অঙ্কে যাওয়ার আগে। একটি হলো প্রাথমিক খরচ, আরেকটা হলো অবলোককের কমিশন, আরেকটা হলো শেয়ার অবহার। প্রাথমিক খরচ, তুমি ধরো একটা ব্যবসা শুরু করবে। ব্যবসা শুরু করতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথমে একটা দোকান নিতে হবে, সেখানে অ্যাডভান্স দিতে হবে, ডেকোরেশন করতে হবে, তার পরবর্তীতে মালামাল উঠাতে হবে। এই যে তুমি অ্যাডভান্স দিলা, ডেকোরেশন করলা, এই যে খরচগুলো, লাইসেন্স করতে হবে, এই খরচগুলোকেই একত্রে প্রাথমিক খরচ বলা হয়। তাহলে কোনো কারবার শুরু করার সময় কি করতে হয়? প্ল্যান খরচ আছে, মিটিং খরচ আছে, লাইসেন্স ফি আছে। এগুলো কারবার শুরু করার আগেই এই খরচগুলো হয়ে যায়। এগুলো কি প্রাথমিক খরচ বলে। প্রাথমিক খরচ আর্থিক অবস্থার বিবরণীতে অসম্মানকৃত ব্যয়ের মধ্যে দেখানো হয়। পরবর্তীতে এটা আস্তে আস্তে বিলুপ্ত করা হয়। এর আসলে কোনো বাস্তব অস্তিত্ব নাই। এরপর আসি অবলোককের কমিশন। তোমরা তো বুঝো যে আমরা যদি পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যাই, যদিও ইদানিং এই পাসপোর্টটা অনেক সহজ হয়েছে, নিজেরটা নিজে করা যায়। আগে যেটা হইতো, পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যেত আমরা যে কাগজপত্র পূরণ করে নিয়ে যেতাম, সেগুলো ওখানে দেওয়ার পরে বলতো ভাই হয়নি, এটা হয়নি, ওইটা হয়নি। কিন্তু একজন ওখানে দালাল, মানে যাকে বলা হয় যে কমিশনের ভিত্তিতে কাজটা করে, সেই ব্যক্তিকে যদি ধরা হয়তো, সে কি করতো?
একটু বাড়তি টাকা নিয়ে সে কাজটা করে দিত, কিন্তু দেখা যেত 5,000 টাকার পরিবর্তে তখন আমাকে 7,000 টাকা লাগতো, তাহলে 2,000 টাকা বাড়তি লাগতো। এটা ছিল কি? কমিশন। তাহলে এই ঠিক একইভাবে কোনো কোম্পানি যদি বাজারে শেয়ার বিক্রি করার অভিজ্ঞতা না থাকে, সে কোনো প্রতিষ্ঠানকে শেয়ার বিক্রি করার মানে কি জন্য নিয়োগ দেয় বা শেয়ার বিক্রি করার দায়িত্ব দেয়, তাহলে যে প্রতিষ্ঠান বিক্রি করবে তোমার শেয়ারগুলো তাকে একটা কমিশন দিতে হবে। এটাই হলো অবলোককের কমিশন। অবলোককের কমিশন এটা ভুয়া সম্পদ, এর বাস্তব অস্তিত্ব নেই। আরটা আছে কি? শেয়ার অবহার। শেয়ার অবহার কোম্পানির মূলধনের কি একটি অংশ। শেয়ার অবহার মূলধনের অংশ, মূলধন জাতীয় ক্ষতি। এখন শেয়ার অবহার আর্থিক অবস্থার বিবরণীতে কি করে? সম্পত্তির সাথে অসমন্বয়কৃত ব্যয় নামে দেখানো হয়। আমাদের যে হিসাব সমীকরণ ছিল, মনে আছে হিসাব সমীকরণটা? সেই আমরা প্রথম শুরুতে করছিলাম এ সমান সমান এল প্লাস উই। সেই সমীকরণ ঠিক রাখার জন্যই অবহারকে সম্পত্তি পাশে দেখানো হয়। পরবর্তীতে কি করে এই অবহারকে আস্তে আস্তে বিলুপ্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি জানলাম? একটা জানলাম প্রাথমিক খরচ। কোম্পানি শুরু করার সময় বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় প্ল্যান খরচ, মিটিং খরচ, লাইসেন্স ফি, এই জাতীয় খরচগুলো কি প্রাথমিক খরচ বলা হয়। এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু এটা সম্পত্তির পাশে দেখাতে হবে, পরবর্তীতে আস্তে আস্তে বিলুপ্ত করতে হবে। আরটা কি জানার দরকার ছিল? অবলোককের কমিশন। যেসব প্রতিষ্ঠান আমাদের শেয়ারগুলো বিক্রি করার বা ঋণপত্র বিক্রি করার দায়িত্ব নেয়, সেই প্রতিষ্ঠানকে একটা কমিশন দিতে হয়। যেমন আমরা যে বিদ্যুৎ বিল দেই, যে ব্যাংকে যে বিদ্যুৎ বিল দেই, সেই ব্যাংক কর্তৃপক্ষ যে আমাদের বিদ্যুৎ বিল গ্রহণ করে, কিন্তু ওই ওয়াসা কর্তৃপক্ষ অথবা সেই টিএনটি কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দিতে হয়। বা তোমরা আরো ভালো বুঝবে, আমরা যে মোবাইল রিচার্জ করি, বিভিন্ন দোকানে গিয়ে যে মোবাইল রিচার্জ করি, মোবাইল রিচার্জের জন্য কোম্পানিগুলো কি করে, যারা আমাদের রিচার্জ করে দেয় তাদের একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দিতে হয়। এইটাই হলো কমিশন। তাহলে এই শেয়ারগুলো বিক্রি করার জন্য যারা বিক্রি করে দেয়, যে প্রতিষ্ঠান বিক্রি করে দেয়, তাদের একটা কমিশন দিতে হবে। এইটাই হলো অবলোককের কমিশন। আরেকটা কি ছিল? শেয়ার অবহার। শেয়ার অবহার কি ছিল? মূলধনেরই একটা অংশ। কারণ 10 টাকার শেয়ার আমরা কয় টাকা করে বিক্রি করলাম? 9 টাকা। কয় টাকা কম? 1 টাকা। তাহলে আমি যদি এই 1 টাকা কমে বিক্রি না করতাম, তাহলে জনগণের কাছ থেকে কিন্তু আমি 10 টাকাই সংগ্রহ করতাম। যেহেতু কোম্পানির অবস্থা খারাপ, এর জন্য আমাদের অনেক সময় কম মূল্যে শেয়ারটা বিক্রি করা হয়। তাহলে শেয়ার অবহার কি? মূলধন জাতীয় ক্ষতি। শেয়ার অবহার কি? মূলধন জাতীয় ক্ষতি। এটা কোথায় দেখাবা তুমি? এটা তো গত ক্লাসে দেখানোই হয়েছিল যে শেয়ার অবহার অসমন্বয়কৃত ব্যয়, সম্পত্তি পাশে অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে 3টে এন্ট্রি দেখাতে হবে। প্রাথমিক খরচ, অবলোককের কমিশন, আর এটা কি শেয়ার অবহার। এগুলো হলো সম্পত্তির পাশে দেখাতে হবে। আস্তে আস্তে কোম্পানি কি করবে, যে পরবর্তীতে বিভিন্ন হিসাবকালে শেয়ার অবহারকে কি করবে? অবলম্বন করা হবে, মানে বিলুপ্ত করে দেওয়া হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের আমাদের আলোচ্য বিষয়, মূল আলোচ্য বিষয়ে চলে আসলাম, অঙ্কে। তাহলে তোমাদের গত ক্লাসে বলা হয়েছিল যে আমরা কোন অঙ্কটা নিয়ে আলোচনা করব? সমহারে শেয়ার ইস্যু। এবং এই জাতীয় একটা অঙ্ক তোমাদের বইয়ের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা হলো বইয়ের সমস্যা 11। সৃজনশীল প্রশ্ন। দেখো 2015 সালে 1 ফেব্রুয়ারি তারিখে তানজিল বিল্ডার্স লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যের 1000 শেয়ারে বিভক্ত, 1 লক্ষ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। তাহলে এই কোম্পানি কি করলো? প্রত্যেকটা শেয়ারের মূল্য কত ধরছে? 100 টাকা। কত শেয়ার বাজারে ইস্যু করছে? 1 লাখ শেয়ার। তাহলে 1 লাখ শেয়ারকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 1 কোটি টাকার অনুমোদিত মূল্য নিবন্ধিত হয়। এর মধ্যে কি করছে কোম্পানি? 1 নভেম্বর কোম্পানি 50,000 শেয়ার বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে। তোমাদের তো আগেই বলা হয়েছিল যে
কোম্পানি কি করবে, জনগণকে জানাবে আমরা অমুক কোম্পানি প্রথম শেয়ার মানে কি বাজারে ইস্যুর উদ্দেশ্যে মানে কি তারা কি করবে, প্রচার করবে, বিবরণীপত্র প্রচার করবে ইস্যু মানে কি আমরা অমুক কোম্পানি আমাদের অনুমোদিত মূলধনের পরিমাণ এত, আমরা 50,000 শেয়ার বাজারে ইস্যু করতে চাচ্ছি। তারা কিন্তু বলছে 50,000 শেয়ার তারা বাজারে বিক্রি করতে চাচ্ছে, মানে বিজ্ঞাপন প্রচার করছে। 31শে ডিসেম্বর তারিখগুলো খেয়াল করবে। 31শে ডিসেম্বর 60,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। জনগণ কি করছে, যদিও জানে 50,000 শেয়ারে তারা বাজারে বিক্রি করবে, জনগণ কত শেয়ারের আবেদন করছে, 60,000, এবং শেয়ারগুলো যথারীতি বণ্টিত হয়। তাহলে শেয়ারগুলো যথারীতি বণ্টিত হয়, তাহলে এখন তোমাকে দেখতে হবে কোম্পানি অনুমতি নিচ্ছে কত শেয়ারের, 1 লাখ শেয়ারের। তোমরা সামনে বইটা নিয়ে বসো প্লিজ, আর পরবর্তী ক্লাসগুলো আমি ওখানে দিয়েই দেই কত নম্বর অঙ্ক, বা তোমাদের দিয়ে দিব, সেখানে তোমরা বইটা নিয়ে বসবে। তোমাদের যে কলেজে পাঠ্য বইটি নিয়ে বসবে এবং বন্ধুদের জানিয়ে দিবে এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে কোম্পানি কি করলো, 1 লাখ শেয়ারের আবেদন মানে কি অনুমতি নিল, বাজারে ইস্যু করতে মানে কি কত, 50,000 শেয়ার। আবেদন পাইছে কত, 60,000। কত আবেদন বাড়তি পেয়েছে, 10,000। এই 10,000 শেয়ারে যে আবেদন বাড়তি পেয়েছে এটা কি করতে হবে, তাদের ফেরত দিয়ে দিতে হবে, এটা রাখা যাবে না। আবার দেখো 2015 সালের 1 ফেব্রুয়ারি তারিখে তানজিল বিল্ডার্স প্রতিটি 100 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। এর মধ্যে 1 নভেম্বর তারিখে কোম্পানি 50,000 শেয়ার বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করে 31শে ডিসেম্বর 60,000 শেয়ার আবেদন পাওয়া যায় এবং শেয়ারগুলো যথারীতি বণ্টিত হয়। তোমাদের শুরুতেই বুঝতে হবে কত শেয়ার তারা বাজারে ইস্যু করছে, 50,000 শেয়ার। আবেদন পেয়েছে কত, 60,000। তাহলে বাড়তি আবেদন কত, 10,000। এই 10,000 বাড়তি আবেদন কি করবে, ফেরত দিবে। 10,000 বাড়তি আবেদন কি করবে, ফেরত দিয়ে দিবে। দেখি কোম্পানির বইতে প্লিজ, কোম্পানির বইতে জাবেদা করতে হবে সংশ্লিষ্ট খতিয়ান হিসাবগুলো প্রস্তুত করো। মানে এখানে যে কটা খতিয়ান আছে সে কটা করতে হবে, উপযুক্ত তথ্য কোম্পানির আর্থিক বিবরণীতে কীভাবে উপস্থাপিত হবে তা দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে শুরুতে আমাদের জানতে হবে যে আমাদের আবেদনটা কি কি। আবেদন কত হাজার শেয়ার আবেদন পেয়েছে, 60,000। আবেদন পেলে কি জানাতে হবে, বলা হয়েছিল আবেদনের টাকা কোথায় জমা দেবে কোম্পানি, মানে জনগণ কোথায় জমা দেবে, ব্যাংকে। কিসের টাকা, শেয়ার আবেদনের টাকা। দেখো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট উপরে লিখতে হবে তানজিল বিল্ডার্স লিমিটেড, জাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। সেই ফার্স্ট ইয়ারে তোমরা যে জাবেদার ছক করেছো ঠিক একই জাবেদার ছক। এখন তোমাদের একটা প্রশ্ন যে স্যার আমাদের 1 ফেব্রুয়ারি বাজারে তারা অনুমতি নিচ্ছে, 1 নভেম্বর তারা 50,000 শেয়ার ইস্যু করছে এবং 31শে ডিসেম্বর আবেদন পাইছে, তাহলে তারিখ কত, যে তারিখে আবেদন জনগণ করছে সেই তারিখ হবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত হাজার শেয়ার আবেদন পাইছে, 60,000 শেয়ার। কয় টাকা করে আবেদন পাইছে, 100 টাকা করে। তাহলে 60,000 গুণ কত, 100। 60,000 গুণ কত, 100। তাহলে হবে কত, 60 লাখ টাকা। তোমাদের তো শুরুতেই বলা হয়েছিল যে শেয়ার আবেদনের টাকা কোথায় জমা দিতে হবে, ব্যাংকে। ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন এই টাকাটা কার, কোম্পানির, এই জন্য আবেদন কিন্তু ক্রেডিট হলো। পরবর্তীতে আবেদন হিসাব ডেবিট, আমরা কিন্তু আবেদন ক্রেডিট করলাম, দ্বিতীয় জাবেদা কি করলাম, আবেদন হিসাব ডেবিট। আর এই আবেদনের টাকা কোম্পানি নিয়ে গেছে, তারা মূলধন হিসাব খাটিয়েছে, এই জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মালিকানা সত্ত্বে এই জন্য ক্রেডিট হবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এরপর কি আছে, অতিরিক্ত যে 10,000 শেয়ার আবেদন পেয়েছে সেটা তো রাখা যাবে না। তাহলে রাখা যদি না যায় কোম্পানি কি করে, ফেরত দিবে। ফেরত দিতে গেলে কী জাবেদা করতে হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 10,000 গুণ 100। তাহলে আমরা
প্রথম কোম্পানি অনুমতি নিতে 1 লাখ শেয়ারের, প্রত্যেকটা শেয়ারের মূল্য 100, বাজারে ইস্যু করছে কত করে? 100 টাকা করেই। তাহলে এটাকে কোন হার বলবা? সমহার। সমহারে বা সমমূল্যে শেয়ার ইস্যু। 1 লাখ শেয়ারের অনুমতি নিচ্ছে 100 টাকা করে, 1 কোটি টাকা, এবং 1 নভেম্বর বাজারে তারা 50,000 শেয়ার ইস্যু করছে। এটা জনগণকে জানাইছে পেপারের মাধ্যমে যে আমরা অমুক কোম্পানি, আমাদের অনুমোদিত মূলধনের পরিমাণ এত, আমরা 50,000 শেয়ার জনগণের কাছে বিক্রি করে টাকা সংগ্রহ করব। পরবর্তীতে জনগণ কি করছে? 31 ডিসেম্বর তারিখে 60,000 শেয়ার আবেদন করে ফেলছে। তাহলে প্রথম শুরুতে দেখতে হবে বাজারে ইস্যু করছে কত হাজার শেয়ার? 50,000 শেয়ার। 50,000 শেয়ার যদি বাজারে ইস্যু করে থাকে, তাহলে আবেদন পাইলে কয় হাজার? 60,000। তাহলে কোম্পানি রাখবে কয় হাজার? তুমি দেখো, 50,000 শেয়ার বাজারে ইস্যু করছে, তারা জানিয়েছে জনগণকে আমি 50,000। এখন তাহলে 60,000 যদি আবেদন করে, তাহলে বাড়তি আবেদন করছে কত? 10,000। তাহলে বাড়তি আবেদনটা কি করতে হবে? ফেরত দিতে হবে। তাহলে প্রথম আবেদনের জন্য কি জাবেদা বলছিলাম? টাকাটা কোথাও জমা দিতে হবে? ব্যাংকে। কিসের টাকা? শেয়ার আবেদনের টাকা। এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক জমা নিল কিসের টাকা? শেয়ার আবেদনের টাকা। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই আবেদনের টাকা পরবর্তীতে কি করবে? কোম্পানি মূলধন হিসেবে খাটাবে। এই জন্য আমাদের মূলধন হিসেবে স্থানান্তর করবে। তারা ব্যাংক থেকে টাকাটা নিয়ে মূলধন হিসেবে স্থানান্তর করবে। এই জন্য জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর ফেরত দেওয়ার জন্য কি যেন জাবেদা হবে? গত ক্লাসে বলেছিলাম শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো প্রথম জাবেদাটা কি করলাম? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত শেয়ার? 60,000 শেয়ার। কত কইরা? 100 টাকা করে। তাহলে 60,000 গুণ 100, 60 লাখ টাকা। এই গুণচিহ্নটা এখানে না দিলেও হবে। আবার অনেকে কারণ দেয়, প্রতি শেয়ার 100 টাকা করে 60,000 শেয়ার আবেদন পাওয়া গেল। তোমাদের বলেছিলাম গত ক্লাসে, এখানে যদি জাবেদায় কারণ না চায় তোমরা দিবে না। সৃজনশীলে 20 মিনিটের মধ্যে একটা প্রশ্নে অ্যান্সার করতে হয়। পরবর্তীতে এই 60 লাখ টাকার মধ্যে তারা কি করবে? 50 লাখ টাকা তারা লিখে দেবে। কারণ কি? 50,000 শেয়ার তারা রাখতে পারবে সর্বোচ্চ। বাজারে ইস্যু করছে কত? 50,000 শেয়ার। এই জন্য জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর যে বাড়তি 10,000 শেয়ারের আবেদন আছে, এটা কি করবে? ফেরত দিবে। তাহলে ফেরত যদি দেয়, তাহলে কি জাবেদা হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা জাবেদা পেলাম 3টা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইচ্ছে করলে এই প্রথম জাবেদাটার পরে এই দুটো জাবেদা একত্রে করতে পারো। কিরকম? প্রথম জাবেদা লাগলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 60 লাখ 60 লাখ। দ্বিতীয় জাবেদা হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট 60 লাখ, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 50 লাখ, আর ব্যাংক হিসাব ক্রেডিট 1 লাখ। কারণ এখানেও আবেদন ডেবিট, এখানেও আবেদন ডেবিট। এই জন্য একবার আবেদন ডেবিট করে এই আবেদনের টাকাটাই ডেবিট করে শেয়ার মূলধন হিসাব এবং ব্যাংক হিসাব ক্রেডিট করতে পারো। অনেকে একত্রে করে, অনেকে আলাদা আলাদা করে। আমি একত্রে জাবেদাটাও দেখিয়ে দিয়েছি। একত্রে করলে কি জাবেদা হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট 60 লাখ টাকা, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 50 লাখ টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট 10 লাখ টাকা। ব্যাংক শেয়ার আবেদন হিসাব ডেবিট 60 লাখ, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 50 লাখ, আর ব্যাংক হিসাব ব্যাংকে ফেরত দিয়েছি 10 লাখ। ওই দুটো জাবেদাকে তুমি চাইলে একত্রে করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এরপর ওরা কি বলেছে? যে আমাদের খতিয়ান করতে পারছে, সংশ্লিষ্ট খতিয়ান হিসাবগুলো প্রস্তুত করো। এখন দেখো কয়টা খতিয়ান হবে তুমি নিজেই বলো। প্রথম কি? ব্যাংক হিসাব, এরপর কি? শেয়ার আবেদন হিসাব, এরপর তাহলে শেয়ার মূলধন হিসাব। কয়টা খতিয়ান? 3টা। 3টা খতিয়ান দেখা যাচ্ছে এখানে। দেখো প্রথম হলো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবে খতিয়ানটা যখন তুমি করবে, তখন তুমি দেখবে ব্যাংকে কোথায় কোথায় লেনদেনের টাকা আছে। ব্যাংক শুরুতে আছে 60 লাখ টাকা ডেবিট, ব্যাংক আবার শেষে যাবে দেয় 10 লাখ টাকা ক্রেডিট আছে। তাহলে ব্যাংক হিসাব যদি করি, ব্যাংক হিসাব করলে কি হয়?
ব্যাংক ডেবিট আছে কত 60 লাখ টাকা, সেই ডেবিটে 60 লাখ টাকা বসাবো শেয়ার আবেদন নামে। ব্যাংক আবার ক্রেডিট আছে কত 10 লাখ টাকা, কি নামে বসবে শেয়ার আবেদন 10 লাখ টাকা, তাহলে থাকলো কত 50 লাখ টাকা। 60 লাখ টাকা থেকে 10 লাখ টাকা থাকলে গেলে 50 লাখ টাকা থাকবে। এটাই যে কি বুঝলাম, আমাদের সংশ্লিষ্ট হিসাবগুলোর খতিয়ান করতে বলছে। সংশ্লিষ্ট হিসাবগুলো, তাহলে সংশ্লিষ্ট হিসাব কয়টা আছে 3টা, ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব, শেয়ার মূলধন হিসাব। তাহলে প্রথমটা হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংকের টাকাটা কোথায় আছে ডেবিটে, তাহলে আমাদের খতিয়ানের টাকাটা হবে ডেবিটে। ডেবিটে কি নামে হবে শেয়ার আবেদন। ব্যাংকের টাকাটা কোথায় আছে, এখানে শেষে যাবে, ব্যাংক কোথায় আছে ক্রেডিটে, ক্রেডিটে 10,000 টাকা হবে, টাকা যদি ক্রেডিট থেকে ক্রেডিটই হবে কি নামে শেয়ার আবেদন। তাহলে 60 লাখ টাকা থেকে 10 লাখ টাকা গেলে থাকবে কত 50 লাখ টাকা। প্রিয় শিক্ষার্থী, এরপর পাচ্ছি শেয়ার আবেদন হিসাব। এবার দেখো শেয়ার আবেদনে আমরা শুরুতে যে আবেদন পেয়েছিলাম, কোথায় কোথায় আবেদন পেয়েছি, আবেদন এই একটা 60 লাখ টাকা ক্রেডিট, আবেদন এই একটা ডেবিট 50 লাখ টাকা, আবেদন এই একটা ডেবিট 10 লাখ টাকা। দেখি শেয়ার আবেদন, শেয়ার আবেদনে প্রথম কি নামে আছে শেয়ার আবেদনে, দেখো ক্রেডিট, ক্রেডিট আছে 60 লাখ টাকা, বিপরীত নাম বসাও। বিপরীত মানে আমি যে হিসাবটা করবো তার বিপরীত হিসাবটার নাম লিখতে হবে। কি নামে হবে তাহলে ব্যাংক হিসাব। কয় লাখ টাকা হবে 60 লাখ টাকা। তাহলে ব্যাংক হিসাব কোথায় আছে ক্রেডিটে, ক্রেডিটে 60 লাখ টাকা, 60 লাখ টাকা। আবার আবেদন কোথায় আছে ডেবিটে, কত টাকা 50 লাখ টাকা। কি নামে হবে শেয়ার মূলধন, ডেবিটে 50 লাখ টাকা, শেয়ার মূলধন নামে। 60 লাখ থেকে 10 লাখ গেলে থাকে কত বাবা 10 লাখ টাকা, সরি 50 লাখ গেলে থাকে কত 10 লাখ টাকা। আবার আবেদন আবার ডেবিটে আছে কত 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা ডেবিটে, সরি 10 লাখ টাকা, 10 লাখ টাকা ডেবিটে বসালে কিছুই থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা যে খতিয়ানগুলো দেখছি সেগুলো একটু খেয়াল করবে। আমরা যখন আবেদন হিসাব করব, যে যে জাবেদায় আবেদন আছে শুধু সেই এন্ট্রিগুলোই এখানে আসবে। তাহলে আমরা যে আজকে যে অঙ্কটা করলাম সেখানে আবেদন শুরুতে প্রথম জাবেদায় আছে আবেদন ক্রেডিটে, তাহলে আবেদনের টাকার আমাদের ক্রেডিটে ক্রেডিটে বসবে। বিপরীত নাম, বিপরীত নামটা যদি বলো স্যার বিপরীত নাম কি, বিপরীত নাম তো এখানে দেখাই যাচ্ছে। শেয়ার আবেদনের টাকা আছে ক্রেডিটে, ক্রেডিটই হবে ব্যাংক হিসাব। আবার আবেদন আছে ডেবিটে 50 লাখ টাকা, বিপরীত নাম, তাই ডেবিটে হবে 50 লাখ টাকা, শেয়ার মূলধন হিসাব, তাই থাকলো কত 10 লাখ। আবার শেয়ার আবেদন হিসাব ডেবিট আছে 10 লাখ টাকা, কি নামে ব্যাংক, ব্যাংক নামে 1 লাখ, মানে সরি 10 লাখ। এই 10 লাখ যদি যায় তাহলে 10 লাখ 10 লাখ যাওয়ার পর কিছু থাকে না। প্রিয় শিক্ষার্থী, আরেকটি খতিয়ান পাওয়া যাচ্ছে এখানে শেয়ার মূলধন, কিন্তু এখানে দেখো মূলধন একবার আছে, শুধু মূলধন আছে একবার, কোথায় আছে তাও আবার ক্রেডিটে, কত 50 লাখ টাকা, শেয়ার মূলধন হিসাব 50 লাখ টাকা ক্রেডিটে, ক্রেডিটে কি নামে শেয়ার আবেদন হিসাব। প্লিজ আমি আবারও মূলধন হিসাবটা বলছি, মূলধন হিসাব ক্রেডিটে আছে 50 লাখ টাকা, ক্রেডিটে ক্রেডিটে 50 লাখ টাকা, কি নামে শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব। তাহলে আমরা কি কি পেলাম, প্রথম যদি বলে সংশ্লিষ্ট খতিয়ান হিসাব করো, তাহলে যে কটা খতিয়ান চাবে সে কটি করবে, মানে ওখানে যে কটা হিসাব আছে সে কটাই খতিয়ান করতে হবে। তবে এই ধরনের প্রশ্ন খুব কম আসে। তবে হ্যাঁ, আমাদের এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আমাদের সেই 2015 সালে আমাদের ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল, সর্বপ্রথম বলছে জাবেদা না চাই বলছে ব্যাংক হিসাব। মানে এই প্রশ্নটা হলো এরকম, আমাকে কত যে জাবেদা চেয়েছে, এই জাবেদাটা না চেয়ে আমাকে ডাইরেক্ট শুরুতেই প্রথম বলছে ব্যাংক হিসাব করো, কত বলছে জাবেদা করো। এখন তাহলে তো এটা কিভাবে করবা, জাবেদা না করে তো ব্যাংক হিসাব করা যাবে না। জাবেদা না করে যদি ব্যাংক হিসাব করা না যায়, তাহলে আমি কয়ের জন্য প্রথম জায়গা রাখবো, খ করব, মানে জাবেদা করার পরে তারপর ব্যাংক হিসাব করবো, নইলে কিন্তু তুমি আগাতে পারবে না, তুমি পিছিয়ে যাবে। তাহলে আমরা কি কি পেলাম, যে 3টা খতিয়ান পেলাম, একটা পেলাম ব্যাংক হিসাব,
আর একটা শেয়ার আবেদন হিসাব, আর একটা শেয়ার মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থী, যেটা দিয়ে প্রতিষ্ঠান সর্বশেষ ফলাফল জানতে পারবে সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী। তোমাদের প্রশ্নটা ছিল উপযুক্ত তথ্য কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে উপস্থাপিত হবে তা দেখাও। দেখো, তানজিল বিল্ডার্স লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী 2015 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য বিবরণ টাকা টাকা টাকা। কেউ কেউ 2টা ঘরও দেয় টাকা, তুমি 3টাও দিতে পারো, কারণ আমরা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী পরবর্তী ধাপে যখন করব সেখানে 3টিই দিব। অতএব এখন 3টে অভ্যাস করা ভালো। পরিসম্পদ, পরিসম্পদের মধ্যে স্থায়ী সম্পদ নেই, আছে কি চলতি সম্পদ। চলতি সম্পদকে এখানে বলো তো, আমরা যে এখানে 3টা খতিয়ান করলাম, 3টা খতিয়ানের মধ্যে চলতি সম্পদকে, চলতি সম্পদ হলো এই যে ব্যাংকের ব্যালেন্স, মানে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবে ব্যালেন্স কত? 50 লাখ টাকা। সেই 50 লাখ টাকা এখানে আসবে। আর এই অঙ্কে অসমনাকৃত ব্যয় নেই, মনে আছে তো? অসমনাকৃত ব্যয় কি? প্রাথমিক খরচ, তারপর শেয়ার ওভার, এগুলো হলো প্রাথমিক খরচ। আর আছে দায় ও শেয়ার হোল্ডার ইকুইটি। দেখো, এখন অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন ছিল প্রতি শেয়ার 100 টাকা করে, 1 লাখ শেয়ার পেয়েছিলাম। এখানে তো বলাই আছে 2015 1 ফেব্রুয়ারি তারিখে তানজিল বিল্ডার্স প্রতিটি 100 টাকা ধরে 1 লাখ শেয়ার বিভক্ত 1 কোটি টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। তাহলে অনুমোদিত মূলধন কত? 1 কোটি টাকা। তাহলে প্রতি শেয়ার 100 টাকা করে, 1 লাখ শেয়ার 1 কোটি টাকা। বাজারে জনগণের উদ্দেশ্যে ইস্যু করছে কত? 50,000। আবেদন যদিও 60,000 পেয়েছিল, কিন্তু 10,000 ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে ওই 50,000 শেয়ারই তারা আবার বন্টন করছে। তাহলে ইস্যু, বিলি ও আদায়কৃত মূলধন একই। প্রতি শেয়ার 100 টাকা করে, 50,000 শেয়ার হবে কত? 50 লাখ টাকা। দেখো, সম্পত্তির যোগফল টোটাল 50 লাখ, আর দায়ের যোগফল টোটাল 50 লাখ। আর অনুমোদিত মূলধন যোগে আসবে না, কিন্তু এটা কিন্তু ক্লোজ করে দিচ্ছি, এটা আসবে না। আমার দেখতে হবে সম্পত্তির যোগফল এবং দায়ের যোগফল মিলল কিনা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এটি নাও মিলে তোমরা রেখে দিবে, এভাবেই কাটবে না। কাটলে যে সমস্যাটা হবে, তুমি নাম্বার পাবে না। আর না কাটলেও, তোমার না হলেও কিন্তু তুমি 3 পাবে। তাহলে দেখো, আমরা কি বললাম? আর্থিক অবস্থার বিবরণী, তানজিল বিল্ডার্স আর্থিক অবস্থার বিবরণী 2015 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য পরিসম্পদ। পরিসম্পদের মধ্যে কি আছে? চলতি সম্পদ। তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার চলতি সম্পত্তির মধ্যে ব্যাংকে জমার টাকাটা কোথায় পাবো? আমরা যে খতে করলাম খতিয়ান, ব্যাংক হিসাব ছিল 50 লাখ টাকা। সেই টাকাটা প্লিজ একটু, সেই যে আমাদের ব্যাংক হিসাবে ব্যালেন্স ছিল 50 লাখ টাকা, সেই 50 লাখ টাকা এখানে আসবে। দায়, শেয়ার হোল্ডার ইকুইটি, অনুমোদিত মূলধন। তোমাদের প্রশ্নই দেওয়া আছে প্রতি শেয়ার 100 টাকা করে, 1 লাখ শেয়ার, তাহলে 10 লাখ টাকা, সরি 1 কোটি টাকা। 1 কোটি টাকা ক্লোজ করে দিবে। অনুমোদিত মূলধন যোগে আসবে না, কারণ এটা কোম্পানির মূলধন। আর বাজারে ইস্যু করছে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন। যখন কোম্পানি যে পরিমাণ বাজারে ইস্যু করবে সেটাই যদি আবার মানে কি টাকা সংগ্রহ করে, তাহলে তোমাকে এইভাবে লাগবে, একত্রে লাগলেই ভালো। তখন ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন। প্রতি শেয়ার 100 টাকা করে, 50,000 শেয়ার 50 লক্ষ টাকা। দুই পাশের সম্পত্তি আর দায়ের যোগফল একই হবে। আমরা তাহলে আজকে কি কি জানলাম? প্রথম জানলাম জাবেদা, জাবেদার পর খতিয়ান। তোমাদের খতিয়ানে যদি বলে সংশ্লিষ্ট খতিয়ান, যতগুলো হিসাব থাকবে ততগুলো করবে। আর যদি উল্লেখ করে দেয় এই খতিয়ানটা করো, সেটা করবে। এরপর হলো কি? আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী, বইয়ের সমস্যা 11 এই অঙ্কটি বাসায় করবে, এইচডব্লিউ করবে। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে SMS দিয়ে জানাবে, মানে ফোন করে জানাতে পারো, অথবা আমার মেসেঞ্জারে মেসেজ করে জানাতে পারো, স্যার এই সমস্যা। আমি অবশ্যই চেষ্টা করব বিস্তারিত তোমাদের বলে দিতে।
আর তোমরা বাসায় পড়াশোনা করবে, বাসা থাকবে, বাইরে যাবে না, এবং কলেজ যে নির্দেশনাগুলো দেয় সেই নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। কারণ তোমাদের কিন্তু সিলেবাস আগিয়ে যাচ্ছে। তোমরা বাসায় পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো, এই কামনা রেখে আমি আজকে এখানে ক্লাস শেষ করলাম। অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।